ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য কেমিস্ট্রি ক্লাস অফ দ্যুতি ইনস্টিটিউট। আজকে আবার আমরা চলে এসেছি রাসায়নিক গতিবিদ্যার পরবর্তী অংশটা নিয়ে। আমাদের মোটামুটি থিওরি পোর্শন কমপ্লিট হয়ে গেছিল এবং অনুঘটকটাও আমরা অলরেডি পড়ে ফেলেছি। এবার রাসায়নিক গতিবিদ্যার কিছু নিউমেরিক্যাল প্রবলেমস, কিছু অঙ্ক আমাদের আর কি করতে হবে, বা অঙ্কগুলো কিভাবে আমরা সলিউশন করব সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো চলো, এখানে যে অঙ্কগুলো আজকে আমরা নিয়ে এসেছি বেশিরভাগটাই আমাদের গত কোনো না কোনো বছরের এইচএস পরীক্ষাতে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষাতে আসা প্রশ্ন। বেশিরভাগটাই, দু একটা আছে যেটা আলাদা টাইপ, সেটা থাকতেও পারে নাও পারে, ঠিক আছে, কিন্তু বেশিরভাগটাই আমাদের এই টাইপেরই কোশ্চেন কিন্তু এসেছে এবং এই টাইপের কোশ্চেন এসে থাকে পরীক্ষাতে। তো এই টাইপের কোশ্চেনগুলোকে আমরা সলিউশন করব কি করে সেটা আমরা পরপর দেখে নিচ্ছি। তাহলে দেখো, প্রথম প্রশ্নটার ক্ষেত্রে কি বলছে, যে এটি রাসায়নিক বিক্রিয়ার উষ্ণতা 293 কেলভিন থেকে 313 কেলভিনে বৃদ্ধি করলে বিক্রিয়ার হার 4 গুণ বৃদ্ধি পায়। এবার হার 4 গুণ বৃদ্ধি পায় মানে এখানে মনে করে নিতে হবে আমাদের হার ধ্রুবকের কথাই বলা হচ্ছে। বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তি গণনা করো। ধরে নাও সক্রিয়করণ শক্তির মান উষ্ণতার সাথে পরিবর্তিত হয় না, তার মানে এখানে ইএ সক্রিয়করণ শক্তি যেটা সেটা আমাদের ধ্রুবক এবং আর এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করব? আমরা এখানে সূত্র প্রয়োগ করব ln k2 by k1 equals to EA by R into 1 by T1 minus 1 by T2. এবার আমরা ধরে নিচ্ছি, ধরি K1 মানে প্রথমে বিক্রিয়ার ধ্রুবক, যেটা 293 কেলভিন টেম্পারেচারে, বা এইভাবেও লিখতে পারি T1 equals to ক্যাপিটাল T1 equals to 293 কেলভিন উষ্ণতায় K1 equals to K, এবং T2 সেটা কত বলছে? 313 কেলভিন উষ্ণতায় K2 equals to, বলছে উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার 4 গুণ বৃদ্ধি পায়, 4 গুণ বৃদ্ধি পায়, তাই তো? তার মানে আমরা যদি এইটাকে কে ধরি, এখন উষ্ণতা বৃদ্ধি করেছি, তাহলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, তাহলে কি হবে? ওই কে এর 4 গুণ বৃদ্ধি পাচ্ছে, তার মানে 4k। তাহলে এবার আমরা ফর্মুলাতে বসাই। আমাদের বার করতে হবে কি? আমাদের বার করতে হবে ইএ, এটা, কারণ এই যে সক্রিয়করণ শক্তির মান, সক্রিয়করণ শক্তির মান গণনা করো বলেছি। তাহলে আমরা লিখি এখানে ln 4k by k equals to EA। আর এর ভ্যালু কত দেওয়া আছে? 8.314, এটা জুল পার কেলভিন পার মোলে দেওয়া আছে। আর এখানে 1 বাই T1, সেটা কত? T1 হচ্ছে 298 মাইনাস 1 বাই 313। বেশ, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ln 4 equals to EA by 8.314 into 298 গুণ 313,
আর উপরে হচ্ছে লসাগু, এটা হয়ে গেলে 313 বিয়োগ 298। অথবা ln 4, এটাকে আমরা লিখতে পারি ln 2a স্কয়ার। তাহলে ln 2a স্কয়ার কে আবার কি লেখা যায়, 2 ln 2 লেখা যায়। তাহলে এটা ইকুয়ালস টু EA বাই 8.314 ইন্টু 298,313, আর উপরে যদি আমরা বাদ দিই তাহলে কত হয়, 313 থেকে 298 কে 13, তাহলে এখানে 5, 31 থেকে 29, এটা 30 থেকে হবে, তাহলে 1, 15। এবার দেখো ln 2 এর মান আমরা জানি 0.693, তাহলে 2 ইন্টু 0.693 ইকুয়ালস টু এইটা। তাহলে আমি একবারে এখান থেকে লিখতে পারি, কোথায় লিখি, এখানে এই জায়গাটায় লিখি, EA ইকুয়ালস টু 2 ইন্টু 0.693 ইন্টু 8.314 ইন্টু 298 ইন্টু 313 ডিভাইডেড বাই কত আমার 15, এত। এইটাই ইকুয়ালস টু আসছে EA বাই 8.314 ইন্টু 15 বাই 298 ইন্টু 313, এটা ছিল। তাহলে এই তিনটে এখানে মাল্টিপ্লাই হয়ে গেল, আর যেটা আমাদের 15 ছিল পুরো, এটা ভাগ হয়ে গেল। এবার এটা ক্যালকুলেশন করলে এটার উত্তর আসবে। এবার সমস্যাটা কোথায় হয়, যেটা এর আগের চ্যাপ্টারেও হয়তো বলেছিলাম, ফিজিক্যাল কেমিস্ট্রি হোক বা ফিজিক্সের অঙ্ক হোক, নিউমেরিক্যাল সলভ করার ক্ষেত্রে ইউনিটটাকে ঠিক রাখতে হবে, এককে ভুল করলে কিন্তু চলবে না। এবার দেখো এখানে এই টি এর এককগুলো কি কেলভিনে ছিল, তো আমি 1/t করছি, তার মানে 1/কেলভিন, মানে কেলভিন ইনভার্স, এটা হয়ে গেছে। আর ই এর এককটা আমি বার করতে চাইছি, আচ্ছা ln দিয়ে যে ফ্যাক্টরটা থাকবে সেটার কোনো একক হয় না, তো সেটা একক বিন, মানে আমি 1 ধরে নিতে পারি। আরেকটা কি এখানে আছে আর এর একক কত বলা আছে, জুল পার কেলভিন পার মোল। তার মানে আমি পার কেলভিন যদি কাটে, তাহলে ই এর একক কত আসে, জুল পার মোলে আসে। তাহলে এইটার এককটাও কিসে আসবে, জুল পার মোলে আসবে। ঠিক আছে, এটার এককটাও জুল পার মোলে আসবে, বা জুল মোল ইনভার্স, জুল পার মোল বা জুল মোল ইনভার্স, এটাতে আসবে। এইবার এখানে ক্যালকুলেশনটা করো, কত আসে দেখো, সিক্স নাইন থ্রি 71645, 71645 পয়েন্ট, সরি 654, 654.35, এত জুল পার মোল। এইভাবেও রাখতে পারি, অথবা এটাকে আমি কিলো জুল পার মোল ট্রান্সফার করে দিতে পারি, 71.65 কিলো জুল পার মোল। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু আমরা এইভাবে সলভ করতে পারবো। দেখিনি এরকম আর কোনো অঙ্ক আছে কিনা আমাদের আজকে, এটা নয়, তারপরেরটাও নয়, হ্যাঁ এইটা অনেকটা ওইরকম টাইপের অঙ্ক।
তাহলে চটপট এই অঙ্কটা করে ফেলো এখন। তোমাদের জন্য টাইম দিয়ে দিচ্ছি 3 মিনিট, করে ফেলো। ওকে, তাহলে একই রকম এখানেও তাই বলছে 400 কেলভিন উষ্ণতায় কোন রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ 200 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটির গতিবেগের 10 গুণ, ওখানে ছিল 4 গুণ, এখানে হচ্ছে 10 গুণ, বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করো। তাহলে একই রকম ln k2/k1 equals to EA/R 1/T1 minus 1/T2। তাহলে ধরি T1 equals to 200 কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবক K1 equals to K এবং T2 equals to 400 কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবক K2 equals to 10K। উষ্ণতা বাড়লে বিক্রিয়ার হার বাড়ে, 10 গুণ বৃদ্ধি পেয়েছে বলা আছে। তার মানে ln 10K by K equals to EA by, আচ্ছা আর এর মান এখানে দেওয়া নেই, আর এর মান যদি দেওয়া না থাকে যখন শক্তি বের করতে বলবে
শক্তি সবসময় আমাদের ওই জুল পার মোলেই আমরা হিসাব করি নর্মালি, সেই জন্য আর এর মান জুল পার মোলে যেটা আছে 8.314 জুল পার কেলভিন পার মোল, সেটাই আমরা এখানে ধরে নেব। তাহলে এটা ওই 8.314 ইন্টু 1/T1 মানে 200, আর এটা হচ্ছে মাইনাস 1/400। তাহলে এটা গেল। তাহলে ln10 ইকুয়ালস টু EA বাই 8.314 ইন্টু 400 বিয়োগ 200, 200 গুণ 400। বেশ, এবার দেখো ln10 এর মান তোমার এখানে তো কোথাও দেওয়া নেই, তাহলে কি করব স্যার? আমরা যদি 10 হিসাব করি, সে ক্যালকুলেটর দিয়ে হিসাব করাই যাবে, অসুবিধার কিছু নেই। কিন্তু ক্যালকুলেটর না থাকলে তখন নর্মালি সেই ক্ষেত্রে আমরা কি করব, ln10, ঠিক আছে, যেটা থাকবে ln কে আমরা লগে কনভার্ট করে নেব। তাহলে আমরা এখানে লিখতেই পারি ln থাকলে আমরা জানি কি লেখা যায়, 2.303 লগ অফ 10। এবার লগ 10 এর মান কত, 1 ইকুয়ালস টু EA বাই 8.314। তাহলে লগ 10 এর মান যখন 1, তাহলে এটাকে আমরা আউট করে দিই, ইন্টু এটা 200, আর এখানে হয়ে যাবে কত, 200 ইন্টু 400। তাহলে 200 এখানে ক্যান্সেল হয়ে গেল। তার মানে EA ইকুয়ালস টু কত আসছে, 2.303 ইন্টু 8.314 ইন্টু 400 ডিভাইডেড বাই, আর কিছু নেই। তাহলে এইবার এখানে গুণ করলে পরে কত আসবে, $7658.85 জুল পার মোল বা জুল মোল ইনভার্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি 7.65 বা 66, যেহেতু 8 আছে, কিলো জুল মোল ইনভার্স। ঠিক আছে, এইভাবে এটা করা যায়। আর আমাদের দেখি এরকম কিছু আছে কিনা, আর দিকে নেই কিছু। এবার দেখো, প্রথম ক্রম বিক্রিয়ার থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, যেমন এখানে একটা প্রশ্ন আছে। এই টাইপের প্রশ্নগুলো ওই প্রথম ক্রম বিক্রিয়ার যে সমাকল সমীকরণ, সেই সমাকল সমীকরণ থেকে ইজিলি সলভ করা যায়। কি বলছে প্রশ্নটা পড়ো আগে। দেখা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়ার 99.9% সম্পন্ন হতে যে সময় লাগে তা বিক্রিয়াটির অর্ধজীবন মানে টি হাফ মানে অর্ধায়ু, অর্ধজীবনকালের 10 গুণ। তার মানে আমরা কি জানি, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি হাফ ইকুয়াল টু কি 0.693 বাই কে, তাই তো, এইটা। এবার এর 10 গুণ হবে কত, 99.9% সম্পন্ন হতে যে সময়টা লাগে সেটা। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানছি, টি ইকুয়ালস টু 2.303
বা এটা দরকার নেই, আমরা ln দিয়েই করি, যেহেতু এখানেও ln হিসাবেই করা আছে। এটাকে আমরা ln2 লিখতে পারি, ln2/k। দেখো এটাকে কি লিখতে পারি, 1/k ln a/a-x, তাই তো? যেখানে কোনটা কি সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে এ হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব, আর a-x হচ্ছে বিক্রিয়কের টি সময় পরে গারত্ব। ঠিক আছে, তাহলে এইবার সেটাই বলছি যে এইবার কি বলছি, বিক্রিয়কের গারত্ব কত হবে, মানে কত থাকবে সেইটা হচ্ছে a-x, আর এটা ছিল প্রারম্ভিক গারত্ব। এবার প্রশ্ন বলছে প্রথম ক্রম বিক্রিয়া 99.9% সম্পন্ন হতে, মানে 99.9% সম্পন্ন হয়ে গেছে, শেষ। পড়ে আছে কতটুকু, হোয়াট ইজ রিমেইনিং? তাহলে 100% যদি আমি সম্পূর্ণটাকে ধরে নিই, তাহলে 100 বিয়োগ 99.9% সেটাই পড়ে আছে। তাহলে আমরা লিখতে পারি, ধরি 99.9% সম্পন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় সময় টি। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি বলতে পারি, টি ইকুয়ালস টু 1/k ln, এটাকে আমরা 100 বলবো তখন, আর a-x মানে কতটা আমার গারত্ব রয়ে গেছে টি সময় পরে, গারত্ব, অবশিষ্ট গারত্ব বা গারত্ববোধ যাই বলি না কেন বিক্রিয়কের। তাহলে 100 মাইনাস 99.9, এবার এটা মানে কত, 1/k ln 100, আর নিচে আমরা কি বলতে পারি, 100 মাইনাস 99.9 মানে কত হয় সেটা, 0.1, তাই তো, 0.1। এবার 0.1 মানে কি 1/10, তার মানে 1/k ln 1000, বা এটাকে লিখতে পারি 1/k ln 10^3, এইভাবে লিখতে পারি। ওকে, জীবনকালে 10 গুণ, তাহলে এটা হয়ে গেল। এইবার এইটাকে আমরা একটু মডিফাই করব কি, এই টিটা আমাদের কত হবে, 1/k ln কে আমরা লিখতে পারি 2.303 log 10^3, 10^3 মানে এখানে 3টা সামনে আসবে জাস্ট। তাহলে এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত হচ্ছে আমার 9096, 6.909 ডিভাইডেড বাই কে, আর লগ 10 এর ভ্যালু 1, তাহলে 6.909 কে আমরা লিখতে পারি না 0.690 বা যাই হোক না কেন, ডিভাইডেড বাই কে ইন্টু 10। এবার দেখো এটা মানে কি ছিল, আগে 0.693 বলতাম, তো 0.693 আর 0.690 খুব বেশি কিছু ডিফারেন্স তো নাই, তাই না, খুব বেশি কিছু ডিফারেন্স নেই, সেই জন্য এটা অ্যাপ্রক্সিমেটলি আমরা কি বলতেই পারি, টি হাফ ইন্টু 10, তো এটাই হচ্ছে টি। তার মানে এইখান থেকে আমাদের এটা কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল যে যেই সময়টা লাগছিল টি 99.9% সম্পন্ন হওয়ার জন্য, সেটা আর কিছুই নাই, টি হাফ, অর্ধায়ু তার 10 গুণ।
ঠিক আছে, এখান থেকে আমাদের সেটাই প্রমাণ হয়। বেশ, তো আশা করি এটা বোঝা গেছে। তাহলে এটা যদি বোঝা যায় তাহলে এর পরের অঙ্কটাও আমাদের কিন্তু করা যাবে। তাহলে এটা এখন করে ফেলো, টাইমার দিয়ে দিচ্ছি, 3 মিনিটের টাইমার দিয়ে দিলাম। দেখো একই রকম এটাও, তাহলে বলছি 50% সম্পন্ন হতে যে সময় লাগে, তার মানে কি ওই একই টি হাফ। সুতরাং বিক্রিয়ার, এবং সেটা কি বলছে, প্রথম ক্রম বিক্রিয়া, অবশ্যই অন্য ক্রমের হলে কিন্তু এটা হবে না। বিক্রিয়ার 50% সম্পন্ন হতে প্রয়োজনীয় সময় 0.693/k, বা এটাকে আমরা বলতে পারি ln2/k, ব্র্যাকেটে k ইজ ইকুয়াল টু বিক্রিয়া হার ধ্রুবক। এগুলো লিখতে হবে কিন্তু পরীক্ষার খাতায়, ঠিক আছে? কোন জিনিসটা কি রিপ্রেজেন্ট করছে সেটা ভালো মতন উল্লেখ করে দিতে হবে খাতার মধ্যে। এবার ধরি বিক্রিয়ার 75% সম্পন্ন হতে কি সময় লাগে?
বা টি একক সময় লাগে। এখানে আমরা একক হিসেবে উল্লেখ করি কেন? কারণ আমাদের প্রশ্নের মধ্যে এককটা ঠিক মেনশন করে দেওয়া নেই, সেকেন্ড না মিনিট না ঘন্টা, সেই জন্য আমরা একক বলি। এখানে যা হবে সেই রেসপেক্টে এখানে সেমই হবে, টি একক সময় লাগে। সুতরাং প্রথম ক্রম বিক্রিয়া যেহেতু, তাহলে টি ইকুয়ালস টু কি 1/k ln a বাই a মাইনাস এক্স, এটা আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে 1/k ln, এবার দেখো 75% সম্পন্ন হবে, a মাইনাস এক্সটা কি রিমেইনিং পার্ট, তো তার মানে কি আমি যদি এটাকে প্রারম্ভিকটাকে 100 ধরে নিই, ও এখানে ওই কথাগুলো একটু লিখতে হবে যেটা আগেরটাতে যেরকম লিখলাম, এই যে এটা যে এ হচ্ছে এখানে সমীকরণটা লেখার পর এটা লিখতে হবে, যেখানে এ হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব, এ মাইনাস এক্স টি সময় পরে গারত্ব, ঠিক আছে, এই কথাগুলো লিখে দিতে হবে। তাহলে এটা 100, আর এখানে আমরা কত করবো, 75% কমপ্লিট হয়ে গেছে, মানে 100 মাইনাস 75, এটাই রিমেইনিং। তাহলে 1/k ln 100, নিচে হচ্ছে 25, তার মানে কত হলো 1/k ln 4 25 100 4, এবং 1/k ln 4 মানে কি লিখতে পারি 2a স্কয়ার, 2a স্কয়ার মানে এই স্কয়ার টার্মটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি যেহেতু লগ, তবে 2 ইন্টু 1/k ln 2, এবার 2 ইন্টু ln 2/k, এটা মানেই কি এই যে এটা টি হাফ, তাই তো, এটাকে যদি আমি টি হাফ বলি তাহলে এটাই টি হাফ, তার মানে 2 ইন্টু টি হাফ। তার মানে আমার কি প্রমাণ হয়ে গেল যে এই 75% কমপ্লিট হতে যে সময়টা লাগে সেটা এই টি হাফ মানে 50% কমপ্লিট হতে যে সময়টা লাগে তার ডবল, এটাই আমার প্রমাণ করতে বলেছে, সেই প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এই যে 75% সম্পন্ন হতে তার দ্বিগুণ সময় লাগে, সেটাই 75% সম্পন্ন হতে দ্বিগুণ সময় লাগছে। বেশ, এবার আরেকটা অঙ্ক আছে, এখানে কি বলেছে একটি প্রথম ক্রমের বিক্রিয়া শুরু হওয়ার 10 মিনিট এবং 20 মিনিট পর বিক্রিয়ার গতিবেগ যথাক্রমে 0.04 মোল পার লিটার পার সেকেন্ড এবং 0.03 মোল পার লিটার পার সেকেন্ড হলে বিক্রিয়াটির অর্ধায়ুকাল নির্ণয় করো। আচ্ছা দেখো, প্রথম ক্রমের বিক্রিয়া যখনই এখানে বলে দেওয়া আছে, বিক্রিয়ার বেগের কথা বলা আছে কিন্তু এখানে গতিবেগ, সেইটা এটা এটা কিন্তু হার ধ্রুবক না, হার ধ্রুবকে প্রথম ক্রমের বিক্রিয়া হলে শুধুমাত্র সেকেন্ড ইনভার্সটা থাকে। তার মানে এইটাই ব্যাপারটা কি যে মোলের কতটা চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, মানে ওই ডি অফ কনসেন্ট্রেশন এ বাই ডিটি, এইটা ঠিক আছে, সেটাকে আমরা এখানে রেট অফ রিয়াকশন বা মাইনাস ডি এ বাই ডিটি যেটা দিয়ে বলি, সেটাই আমাদের কত 10 মিনিট এবং 20 মিনিট পরে দুটো বলা আছে। তাহলে এইখান থেকে আমাকে একটা বার করতে হবে অর্ধায়ুকাল। তাহলে আর ইজুয়াল টু আমরা কি জানি, K1 যেটা আমাদের ধ্রুবক ইন্টু কনসেন্ট্রেশন অফ এ, তাই তো, বেশ, এইটা একটা। আরেকটা বলে দিচ্ছি 20 মিনিট পরে, সেইখানে আমাদের একটা দেওয়া আছে, সেই দুটো থেকে আমাদের অর্ধায়ুকাল নির্ণয় করতে বলেছে। এবার অর্ধায়ুকাল টি হাফ, সেটা আমাদের কি 0.693/k। এবার এই দুটো দেওয়ার অর্থ কি, এই দুটো দেওয়ার অর্থ হচ্ছে যে এই দুটোকে আমি কাজে লাগিয়ে এখান থেকে আমাদের এই রেট কনস্ট্যান্টটা আমাদের আর কি বার করতে হবে, রেট কনস্ট্যান্টটাকে আমরা ওখানে ইউজ করে তারপরে এই অঙ্কটা আর কি করব। বেশ,
তো এখান থেকে আমরা এটা পাচ্ছি। এইবার দেখো প্রথমটা বলে দিয়েছে গতিবেগ 0.04, সেটা আমাদের কত টাইমের মধ্যে, সেটা আমাদের কিন্তু 10 মিনিট টাইমের মধ্যে। তাহলে আমরা যদি এখানে ধরি প্রথম ক্ষেত্রে 0.04 ইকুয়ালস টু k1 ইন্টু a1, যে আমি কোনো একটা নির্দিষ্ট সময় 10 মিনিট বা যাই বলি না কেন 10 মিনিটে গারত্ব A10ও বলতে পারি, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। A1 ধরে নিই, A1। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের 0.03, এটা কি হচ্ছে, এটা k2 ইন্টু A2, এই দুটো আসছে, তাহলে এটাকে 1 নম্বর দিই, এটাকে 2 নম্বর দিই। এর এই দুটো রেশিও বার করি, তাহলে 1 ও 2 এর, 1 কে 2 দ্বারা ভাগ করে পাই। (0.04/0.03) ইকুয়ালস টু এটা k1 ইন্টু a1, এটা হচ্ছে k2 a/8। এখান থেকে আমরা কি পাচ্ছি, 4/3 রেশিওটা, তাই আসে k1 ইন্টু a1 বাই k2 ইন্টু a2, তাই তো, এটা আসে রেশিও। এইবার আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক তো আর চেঞ্জ হয় না, এটা তো ধ্রুবক, তার মানে কি এই k1 আর k2টা তো সেম, গাঢ়ত্ব হয়তো বিক্রিয়কে চেঞ্জ হবে কিন্তু হার ধ্রুবক তো চেঞ্জ হবে না। তার মানে সরি, এটাকে আমরা k1 বলতেই পারি, এটা কাটলো, তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি কি আসলো, a1/a2, এটা আমাদের আসছে হচ্ছে 4/3, এটাকে 3 নম্বর কোশ্চেন। বা আমরা বলতে পারি এখান থেকে যে a1 ইকুয়ালস টু 4/3 a2, যাই বলি না কেন। ওকে, বেশ। এইবার আমরা যখন কোনো একটা প্রথম ক্রমের বিক্রিয়া দেখি তখন আমরা কি দেখি, টি বা কে, যাই বলি না কেন কে, তাই তো, সেটা কি 2.303/t log a/a-x, এটা আমাদের যে কোনো প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবার এইটাকে আমরা একটু মানে একটু মডিফাই করে যদি লিখি, তাহলে এটাকে আমরা বলতে পারি না, এটা 2.303/t log a1/a2। দুটো আলাদা আলাদা যদি আমার এরকম কেস হয় বা আলাদা আলাদা গাঢ়ত্ব, একটা a1 যেটা ইনিশিয়াল গাঢ়ত্ব ধরে নিচ্ছি আমি, আর পরেরটা হচ্ছে a2 যেটা আমাদের ফাইনাল গাঢ়ত্ব, ঠিক আছে, বেশ, আর এখানে কিছু নেই, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে 2.303/t log a1টা আমরা কি পেয়েছিলাম আগের থেকে, a1 4/3 a2, ঠিক আছে, বা এটাকে আমরা a0 ধরে, ঠিক আছে, অসুবিধা নেই কিছু, এটাকে আমরা a1 বলছি। আর এই টাইমটা কত, দেখো বলছি প্রথম ক্রমের বিক্রিয়া শুরু হওয়ার 10 মিনিট পর এত, আর ওটা 20 মিনিট পর হচ্ছে এত। তা আমি যদি 10 মিনিটটাকেই ধরে নিয়ে আর কি করি,
এটাকে আমি লিখে দিই A0, এটা A1, ঠিক আছে। চলো 10 মিনিট পরে গেল, তাহলে 10 মিনিটের জন্য এখানে টিটা কত হবে? 10, 10 নয় 10 × 60, কারণ সেকেন্ডের হিসেবে আমরা করব, এখানে এককটা আমাকে দেখতে হবে, সেকেন্ড ইনভার্সে আছে। A0/A1, তাহলে এটা হচ্ছে 2.303/600 log A0/A1, এটা আমরা পেলাম এখানে। বেশ, এবার আমি আরেকটা জিনিস এখানে করতে পারি, আমার তো এখানে কে চাইছে, আমি এই A0টাকে মানে এটাকে আমি A0 না ধরে দুটো আলাদা আলাদা কনসেন্ট্রেশনে আমি ধরতে পারি, অর্থাৎ একটাকে আমি A1 ধরলে আরেকটাকে A2 ধরতেই পারি, অসুবিধার কিছু নেই। সেইখানে আমাদের কি হয়ে যাবে, সেইখানে আমাদের এই টাইমটা আমাদের ওই দুটো কনসেন্ট্রেশনের যে চেঞ্জ হচ্ছে যেই টাইমের মধ্যে, সেই টাইমের গ্যাপটাকে ধরবে। তাহলে দেখো এইখানে যদি আমরা সেটাই করি, তাহলে এটাকে A1 ধরছি, এটাকে A2 ধরছি, এটাকে A1 ধরছি, এটাকেও A2 ধরছি। এবার এইখানেও কিন্তু টাইমটা 10ই আসে, কেন না? আমাদের দুটো টাইম রেঞ্জ কি ছিল? 10 মিনিট আর 20 মিনিট, তাহলে দুটো ডিফারেন্স করলেও আমাদের এখানে 10 মিনিটই আসে, তাহলে সেই 10টা এখানে বসালাম। এইবার এই যে A1/A2, আমাদের A1/A2 রেসপেক্টে আমাদের আগে কি ছিল? A1 এর জায়গায় কত বসাই? 4/3A2, তাহলে এখানে বসিয়ে দিই 4/3A2, আর নিচে A2 আসছে, তাহলে 2.303/600 log 4/3। এবার log 4/3 এর ভ্যালু কত আসে? যদি আমরা ক্যালকুলেশন করি, log 4/3 ভ্যালু আসে 0.125, এরকম আসে। এবার এখানে ইয়ে করো, হিসাব করো কে এর ভ্যালু তাহলে কত আসবে? এত সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। অবভিয়াসলি এখানে ক্যালকুলেশন করতে হবে একটু। এবার আমাকে প্রশ্নে কি চেয়েছিল? প্রশ্নে চেয়েছিল বিক্রিয়াটির অর্ধায়ু, বিক্রিয়াটির অর্ধায়ু কাল নির্ণয় করো। তাহলে অর্ধায়ু সেটা আমরা কি বলি? T12 = 0.693/k, তাই তো? তার মানে 0.693/0.000482 এত সেকেন্ড। এটা যদি আমরা আর কি ভাগ করি তাহলে কত পাবো? প্রায় 1439 সেকেন্ডের মতন পাবো। 1439 সেকেন্ড মানে প্রায় 24 মিনিটের মতো। 6 দুগুণে 12, ঠিকই আছে এখানে। প্রায় অ্যাপ্রক্সিমেটলি 24 মিনিট, 24 পয়েন্ট সামথিং আসে, 24.33 আসে, 24.3 মিনিট বা 24 মিনিট। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আরেকবার আমি বলে দিচ্ছি কি করা হয়েছে। প্রথম ক্রমের বিক্রিয়া, সেটা বলছে 10 মিনিট এবং 20 মিনিট পরে বিক্রিয়ার গতিবেগ যথাক্রমে 0.04 এবং 0.03। যদি একক এইভাবে দেওয়া না থাকতো
তাহলে আমি হার ধ্রুবকের সাথে সমানুপাতিক হিসাবে করতে পারতাম, কিন্তু এখানে এককটা মেনশন করে দেওয়া আছে, সেই জন্য এটা হার ধ্রুবক কোনোদিনই হবে না, কারণ প্রথম ক্রম বিক্রিয়া হার ধ্রুবকে শুধু সেকেন্ড ইনভার্স হয়। তার মানে এটা বেগটাকে বোঝাচ্ছে, বেগ বলতে এই রেটটাকে বোঝাচ্ছে। তাহলে যেটাকে আমরা বলি মাইনাস ডিএ বাই ডিটি, সেটা দিই, সেটা সমান সমান আমরা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি বলি, K1 মানে বিক্রিয়া হার ধ্রুবক ইন্টু গারত্ব একটা নির্দিষ্ট সময়। এবার প্রথম ক্ষেত্রে সেইটাই আমাদের কত হচ্ছে 0.04, কারণ ওই রেটটা বলেছে 10 মিনিটে, K1 ইন্টু A1, যেটা A1 হচ্ছে 10 মিনিটের গারত্ব বিক্রিয়কের, আর A2টা হচ্ছে 20 মিনিটের গারত্ব বিক্রিয়কের। আর দ্বিতীয় ক্ষেত্রে 0.03 মানে হচ্ছে K2 ইন্টু A2। এইবার আমাদের এই দুটো যদি ভাগ করি তাহলে এই রেশিওটা পাই। এবার দেখো, যখন কোনো একটা বিক্রিয়া হয় সেখানে বিক্রিয়ার হার ধ্রুবক তো ধ্রুবক, সেই জন্য K1 আর K2 সেম, এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে পরে রইল A1 বাই A2। A1 বাই A2 মানে কত, এখানে রেশিও করলে আসে 4/3, দ্যাট মিনস A1 ইকুয়াল টু 4/3 A2। এটাকে 3 নম্বর দিয়ে দিই। এবার আমরা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে জানি যে K ইকুয়ালস টু 2.303 বাই T লগ A বাই A মাইনাস এক্স। এবার এই A বাই A মাইনাস এক্স এটাকে অন্য ফর্মেও আর কি লেখা যায়, কিরকম, যে লগ A1 বাই A2, মানে দুটো আলাদা আলাদা টাইমে বিক্রিয়কের গারত্ব হিসেবে ওটাকে রিপ্রেজেন্ট করা যায়। তখন এই সময়টা কি হয়ে যাবে, সময়টা হবে এই দুটো যে গারত্ব, সেই দুটো গারত্বে পৌঁছতে যে সময়টা লাগে সেই টাইমের গ্যাপটা, সেটা কত, প্রথমটাতে বলেছিল আমাদের, প্রথমটায় হয় 10 মিনিটে, পরেরটা হয় 20 মিনিটে, সেইটাই আমাদের এখানে আসছে। তাহলে গ্যাপটা কত হলো, 20 বিয়োগ 10 মানে 10। এবার সেটা মিনিটে, কিন্তু এখানে আমাদের হিসাব করতে হবে সেকেন্ডে, কারণ আমাদের ইউনিটটা দেওয়া ছিল মোল পার লিটার পার সেকেন্ডে। তাহলে সেইটা আমরা সেই জন্য 60 দিয়ে গুণ করলাম, আর এখানে আমাদের A1 বাই A2 করে দিলাম। এবারে A1 বাই A2 রেশিও আমরা জানি 4/3, বা আমরা A1 এর জায়গায় 4/3 A2 বসেও করতে পারি, তাহলে সেটা আসলো। এবার লগ 4/3 এর মান হচ্ছে ক্যালকুলেশন করলে আসে 0.125, সেটা দিয়ে গুণ ভাগ করলে আমাদের এইটা আসে হচ্ছে রেট কনস্ট্যান্ট বা বিক্রিয়া হার ধ্রুবক। সেইটাকে আমরা যদি এই ফর্মুলায় বসিয়ে দিই তাহলে সেখান থেকে আমাদের বিক্রিয়ার অর্ধায়ু বেরিয়ে যায়। তাহলে মোটামুটি এই টাইপের অঙ্কগুলোই এখানে আর কি আসে, যেগুলো আমরা আজকে করলাম। এর মাধ্যমে রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারের থিওরি এবং নিউমেরিক্যাল পোর্শনের প্রায় সম্পূর্ণটাই আমরা এখানে কভার করার চেষ্টা করেছি, খুব ব্রিফলি, খুব প্রিসাইসলি। আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি যে দুটো চ্যাপ্টার ছিল এখানে আমাদের এই ভিডিওতে কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিও থেকে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্ট শুরু করব। প্রথম ডিএ ব্লকের কেমিস্ট্রি দিয়ে আমরা শুরু করব এবং তারপর কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আমরা পড়ব। তো আজকের ক্লাসের যে অঙ্কগুলো ছিল এগুলো ভালো করে তোমরা দেখবে, ভিডিওগুলো বারবার দেখবে, প্র্যাকটিস করবে। আরও অঙ্ক যেগুলো আছে তোমাদের সেগুলো বিভিন্ন বই ঘেটে আর কি প্র্যাকটিস করবে, এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা আমাদের এই চ্যানেলে লক্ষ্য রাখো। আমরা আবার পরের দিন নতুন ক্লাস নিয়ে হাজির হব। ওকে, বাই।